সবাইকে কিন্তু ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য। আর আবারও বলছি, তোমরা অনেকেই আছো যারা 10 মিনিট বা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড আর দেখেই চ্যানেলটা স্কিপ করে যাচ্ছ। 10 সেকেন্ড 20 সেকেন্ডে চ্যানেলটা স্কিপ করো না, তোমরা পুরো ভিডিওটা দেখো, অন্তত 2-3 মিনিট দেখো। যদি ইনফরমেটিভ না লাগে তারপর তোমরা ভিডিওটা স্কিপ করো। আর আরেকটা জিনিস বলে রাখি, আমি ধরো কিছু না কিছু তো মানে এফোর্ট বা কিছু তো কষ্ট করছি, মানে পারিশ্রমিক কী বলবো, কষ্ট করছি। এবার কষ্ট করার ফলটা ধরো আমি যদি তোমাদের অফলাইনে পড়াতাম তাহলে তোমাদের সঙ্গে আমার মানে সরাসরি ইন্ট্রোডাকশান হতো। তা ইন্ট্রোডাকশানে কী হতো, তোমাদের বুঝতে পারছো কি না, তোমাদের ভালো লাগছে কি না, এটা সরাসরি কথোপকথন হতো। কিন্তু যদি আমি তো অনলাইনে পড়াচ্ছি, আমার তো তোমাদের সঙ্গে কথোপকথন হচ্ছে না, তাহলে আমি বুঝবো কী করে যে তোমাদের ভালো লাগছে? তোমরা যদি ভিডিওটা পুরো দেখো, তোমরা যদি লাইক অ্যান্ড শেয়ার করো, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে তোমরা ভিডিওটাকে ভালোবাসছো। আর ঠিক আছে, আজকে বেশি না বলে আমি শুরু করি। তোমাদের আবারও বলবো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করো। আচ্ছা, আগের দিন দেখো আমি সুপ্রিম কোর্ট পড়াচ্ছি। সুপ্রিম কোর্টের ফার্স্ট পার্টে বুঝিয়েছি যে সুপ্রিম কোর্টের মানে কী করে আসলো সুপ্রিম কোর্ট, তারপরে যে কী করে সুপ্রিম কোর্টের যে জাজদের অ্যাপয়েন্ট করা হয়, সে 4টে কেস এবং তাদের কোয়ালিফিকেশান এবং তাদের ওর্থ কে করায়, তাদের টেনিওর কি, তাদের রিমুভাল কি কেন হয়। শুধু বলিনি যে রিমুভাল প্রসেসে দুটো গ্রাউন্ড আছে। দুটো গ্রাউন্ড কি, একটা হলো ইনক্যাপাসিটি, একটা হলো কি মিসবিহেভ। এবার ধরো কোনো কারণে যদি সুপ্রিম কোর্টের জাজ কারোর সঙ্গে মিসবিহেভ করে, বা ইনক্যাপাসিটি বলতে ধরো সে কোনো একটা, তুমি একটা কোনো অঙ্ক, কোনো ছাত্রকে অঙ্ক করতে দিলে, সে যদি অঙ্কটা না করতে পারে সে ইনক্যাপাবল। তাহলে ইনক্যাপাসিটি মানে সে ওই চেয়ারে বসে ওই কাজটা করার জন্য ক্যাপাবেল না বা যোগ্য না, বা সে পারছে না, তখন ইনক্যাপাবেলের ইসেতে সুপ্রিম কোর্টের জাজকে রিমুভ করা যায়। প্রথম কিন্তু এই প্রশ্নটা আসতেই পারে যে জাজ ইনকোয়ারি অ্যাক্ট কত সালে এসেছিল? এটা কিন্তু 1968 সালে জাজ ইনকোয়ারি অ্যাক্ট এসছে। এটা মনে রাখবে, এখনও পর্যন্ত ভারতে কোনো মানে জাজ কিন্তু ইমপিচ হয়নি, তাদের বিরুদ্ধে রেজলিউশন এসছে, হ্যাঁ, কিন্তু ইমপিচ হয়নি। ঠিক আছে, এটা মনে রাখবে। এইবার আসি যে এই ইমপিচমেন্টের প্রসেসটা, যে জাজ ইনকোয়ারি অ্যাক্ট এসেছিলো 1968 সালে, সেটা কিভাবে করা হয় এটা জাস্ট বোঝাবো। তোমাদের ছোটোখাটো প্রশ্ন আসতে হবে। ডাব্লিউবিসিএস, এখন ডাব্লিউবিসিএসে দেখছো অনেক ডেপ থেকে প্রশ্ন করছে এখন যে ধরনের, এবং এসএসসি সিজিএলও দেখছো অনেক ডেপ থেকে প্রশ্ন করছে। তোমরা ভাবতে পারো যে ওপর দিয়ে পড়িয়ে বেরিয়ে যাবো। অবশ্যই দেখো, আমি অবশ্যই প্রিভিয়াস ইয়ারের সঙ্গে সঙ্গে তোমার ডেপ থেকে প্রশ্ন মানে পড়তে হবে, নাহলে কিন্তু কোনো পরীক্ষা ক্র্যাক করা খুব অসম্ভব হয়ে যাচ্ছে। ডাব্লিউবিসিএসে কিন্তু দেখছো অনেক ভেতর থেকে করছে। এছাড়া মিসলিনিয়াস ক্লার্কশিপ দেখছো ভেতর থেকে করেছে, ক্লার্কশিপ অনেকেই কঠিন লেগেছে প্রশ্ন। আর আমার চ্যানেলে কিন্তু ডেসক্রিপটিভ রাইটিংয়ের প্রচুর ভিডিও আছে, আমি আস্তে আস্তে দিচ্ছি, আরও দেবো। তোমরা আমার চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার এবং কী বল লাইক করো। আজকে দেখো এখানে বলেছে, দেখো এই যদি কোনো জাজের মানে কোনো জাজের বিরুদ্ধে যদি এরম রেজলিউশন আনা হয়, যে রিমুভ রেজলিউশন বলে, কেন কোনো লোকসভা বা রাজ্যসভায় এই আনতে গেলে একটা রেজলিউশন আনতে হয়। রেজলিউশনে কী করতে হবে, লোকসভা হলে 100 জনের সাইন করতে হবে, আর যদি রাজ্যসভা হয় তাহলে 50 জনের সাইন করতে হবে। এবং এই যে সাইন করা পেপারটা, এটা কিন্তু স্পিকারকে বা রাজ্যসভার চেয়ারম্যানকে দিতে হবে। এবার কি হচ্ছে, স্পিকার বা চেয়ারম্যান এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, যে আমি অ্যাকসেপ্ট করলাম যে এই প্রবলেম, বুঝলে। এইবার দেখো বলছে যে ইফ যদি এটা মানে অ্যাডমিট করে নেয়, যদি এটা হ্যাঁ যদি স্পিকার বা এসে অ্যাডমিট করে নেয়, অ্যাডমিট করার পর স্পিকার বা চেয়ারম্যান 3 জনের একটা কমিটি, কজনের 3 জন মেম্বারের একটা কমিটি গঠন করে ইনভেস্টিগেশনের জন্য। মানে জাজের বিরুদ্ধে যে চার্জ এসছে সেটা ইনভেস্টিগেশনের জন্য কমিটি গঠন করে। কমিটিতে কে কে থাকে, দেখো কমিটিতে চিফ জাস্টিস থাকে, অথবা জাজ অফ সুপ্রিম কোর্ট, চিফ জাস্টিস থাকতে পারে, জাজ অফ সুপ্রিম কোর্ট। এছাড়া চিফ জাস্টিস অফ হাইকোর্ট, যে কোনো একটা হাইকোর্টের চিফ জাস্টিস, এবং ডিস্টিংগুইশ জাজ। আগের দিন ডিস্টিংগুইশ জাজ কী জিনিস বলেছি, তোমরা না দেখলে ওই আগের ভিডিওটা দেখলে, আর আমি আবার বলবো আগের ভিডিওটা দেখে আসলে এই ভিডিওটা দেখতে মানে বুঝতে সুবিধা হবে। আর ভিডিও যদি কেউ দেখে আসো, তারপরে দেখো এইবার যদি বলছে ইফ দ্য কমিটি ফাউন্ড জাজ ইজ টু বি গিলটি, যদি কমিটি ফাউন্ড করে যে 3 জনের যে কমিটি গঠন হলো, এই কমিটি ইনকোয়ারি মানে দেখলো হ্যাঁ জাজ কিন্তু গিলটি, তাহলে গিলটি কী হচ্ছে, হয় মিসবিহেভের জন্য গিলটি, অথবা ইনক্যাপাসিটিতে গিলটি, বা ইনক্যাপাসিটি। হ্যাঁ, এবার কী হচ্ছে, তাহলে এইটা করার পরে তাহলে কি রিমুভ হয়ে গেল? না, এইটা করার পর রিমুভ হবে না। বলছে দ্য হাউস ক্যান টেক কনসিডার অফ দ্য মোশন। বলছে এই যে ইনকোয়ারিতে যদি পাওয়া যায় যে এই কারণে হয়েছে, এইবার মানে হ্যাঁ ও সত্যি মিসবিহেভ করেছে, বা ও সত্যি ইনক্যাপাসিটি যে
অনারেবল জাজ ইনক্যাপাসিটি। এইবার হাউস কি বলে, হাউস এবার রেজলিউশন আনবে। এই রেজলিউশনটা প্রত্যেকটা হাউস থেকে স্পেশাল মেজরিটি কি 2/3 মেজরিটি কিন্তু এই যে স্পেশাল মেজরিটি দেখছো, স্পেশাল মেজরিটি 2/3 মেজরিটিতে কিন্তু পাস করতে হবে। এবার পাস করার পর এই রেজলিউশন পাস করার পর প্রেসিডেন্ট বুঝতে পারছো, প্রেসিডেন্ট পাস এ অর্ডার রিমুভ দ্য জাজ। এবার কিছু যদি পাস হয়ে যায় তারপরে কিন্তু প্রেসিডেন্ট রিমুভ করতে পারে, ঠিক আছে। এবং বুঝলে ব্যাপারটা যে প্রেসিডেন্ট মানে 2/3 মেজরিটিতে পাস করার পর কিন্তু রিমুভ হবে। আর সবার আগে মনে রাখবে ভি রামাস্বামীর বিরুদ্ধে, যে ভি রামাস্বামীর বিরুদ্ধে কিন্তু উঠেছিল, কিন্তু পরবর্তীকালে আর কিছু হয়নি, মানে এখনো মধ্যে ভারতে কোনো জাজ রিমুভ হয়নি। তাহলে প্রসেসটা বুঝলে কী করে হয়েছে। এবার দেখো, এবার আমি আর্টিকেলে যাচ্ছি। আগের দিন আমি বুঝিয়েছিলাম, বলবে যে আর্টিকেল 1-এ কী আছে, বা আর্টিকেল, দেখো সবাই জানে আর্টিকেল 24-এ আছে সুপ্রিম কোর্ট, আর আর্টিকেল 23-এ কী আছে, 23-এ কিন্তু অর্ডিনেন্স। ধরো পার্লামেন্ট সেশনে নেই, পার্লামেন্ট কোনো কারণে সেশনে নেই, তখন কিন্তু আমাদের যে ডিজুরি আছে, ডিজুরি মানে প্রেসিডেন্ট আছে, সে কিন্তু অর্ডিনেন্স মানে কোনো একটা অর্ডার বা কোনো একটা ল বা কোনো একটা আইন ইমপ্লিমেন্ট করতে পারে, মানে লোকসভা দিয়ে পাস করা ছাড়াই সে ইমপ্লিমেন্ট করে 6 মাসের জন্য ওটা লাগু থাকবে। এবং নতুন লোকসভা বা সেশন শুরু হওয়ার পর 6 সপ্তাহের মধ্যে ওটা পাস করাতে হবে। যদি 6 সপ্তাহের মধ্যে পাস না করে ওই আইনটা ল্যাপস হয়ে যায়। আচ্ছা, আমি যেটাই আসি, দেখো আর্টিকেল 24 সবাই জানে সুপ্রিম কোর্টে যে আর্টিকেল 24 অনেকগুলো ভাগ আছে। তা আর্টিকেল 24-এর 1-এ কি আছে, আর্টিকেল 24-এর 1-এ কিন্তু দেখা হচ্ছে দেয়ার শ্যাল বি এ সুপ্রিম কোর্ট অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কনস্টিটিউট CJI মানে চিফ জাস্টিস ইউনিট পার্লামেন্ট প্রেসক্রাইব এ লার্জ নাম্বার নট মোর দেন 7 জাজ। মানে যখন সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল তখন কিন্তু পার্লামেন্ট কিন্তু প্রেসক্রাইব করে দেয় কজন চিফ জাস্টিস থাকবে। হ্যাঁ, মানে চিফ জাস্টিস থাকবে, একজন চিফ জাস্টিস এবং কজন জাজ থাকবে। প্রথমে কিন্তু ছিল 1+7 মানে একজন চিফ জাস্টিস এবং 7 জন আদার জাজ। পরবর্তীকালে কিন্তু 2019 সালে কিন্তু এটা অ্যামেন্ডমেন্ট হয় এবং করা হয় কি, মানে এরপরে অনেক অ্যামেন্ডমেন্ট হয়, মানে এরপরে যখন অ্যামেন্ডমেন্ট হয়ে 31 করা হয়েছিল, কিন্তু এই 2019 সালে 31-এর পর 4টে জাজ বাড়িয়ে এখন কিন্তু স্ট্রেন্থ করা হয়েছে 34 মানে কি 33টা। 34 মানে আমি বলে দিচ্ছি, দেখো কি 1 মিনিট দাঁড়াও, যা 1 মিনিট দাঁড়াও। দেখো এখানে দেখো, তাহলে কি বললাম 33টা 34 মানে 33 জন জাজ আর একজন CJI। তাহলে প্রথমে ছিল 1+7, তারপরে অ্যাক্টের মাধ্যমে ওটা করা হলো 31, এখন বাড়িয়ে কিন্তু 33 জন জাজ এবং একজন চিফ জাস্টিস। বাট প্রেজেন্ট কটা আছে, প্রেজেন্ট আছে 30+1 মানে 30 জন জাজ আছে আর একজন চিফ জাস্টিস আছে। ব্যাপারটা বুঝলে সবাই? ব্যাপারটা বুঝলে সবাই? আশা করি বুঝলে যে কি বলতে চাইলাম ব্যাপারটা। আচ্ছা, এবার দেখো তাহলে এই 124-এর মধ্যে সবাই জানে সুপ্রিম কোর্ট আছে, কিন্তু সুপ্রিম কোর্টের 1-এ মানে 24-এর এতে কি আছে, কজন জাজ থাকবে, এটা কে প্রেসক্রাইব করবে, এটা মনে রাখবে পার্লামেন্ট কিন্তু প্রেসক্রাইব করে দেয়। এই প্রশ্নটা আসে যে কে প্রেসক্রাইব করে কজন জাজ থাকবে, এটা কিন্তু পার্লামেন্ট প্রেসক্রাইব করে, ঠিক আছে, বুঝলে? আচ্ছা, এবার হলো আর্টিকেল 124-এ কি আছে, বলছে দেখো প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট সুপ্রিম কোর্ট জাজ আফটার কনসাল্টিং আদার জাজ। মানে সুপ্রিম কোর্টের জাজকে অ্যাপয়েন্ট করবে কে, প্রেসিডেন্ট। এইটা কিন্তু আর্টিকেল 124-এর 2-এ আছে। এখন কিন্তু ওরম করে আসছে না, এখন ভেতর থেকেও আসছে, এই জন্য ভেতর থেকে বলে দিচ্ছি। আর্টিকেল 24-এর 2-এ অ্যাপয়েন্টমেন্ট কী করে রাখবে, অ্যাপয়েন্টমেন্ট লেখাটা কিরম হয় আমি মনে রাখা বলছি। অ্যাপয়েন্টমেন্ট লেখাটা পি লেখো, তারপরে এরম লেখো। এবার দেখো আমরা 2 লিখতে গেলে এরম করে 2 লিখে দিই, 2 লিখতে গেলে এরম করে 2 লিখি, এরকম পি হয়ে যাচ্ছে, পি আর পি এর মতো, তারপরে 2 মানে অ্যাপয়েন্ট, ঠিক আছে। পি মানে এ দিয়ে অ্যাপয়েন্ট, আমি পি দিয়ে মনে রাখতে বলছি, আর কিছুই না। হ্যাঁ, আশা করি বুঝলে। এইভাবে মনে রাখবে যে অ্যাপয়েন্ট মানে অ্যাপয়েন্টের মানে APP, তো তুমি অ্যাপয়েন্টের পি দিয়ে মনে রাখো, আর ওখানে পিটা অনেকটা 2-এর মতো,
তা আর্টিকেল বা অ্যাপয়েন্টের দুটো পি থাকে, আর তাহলে আর্টিকেল 124-2 কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আছে। এবার তা হয়ে গেল, আমি অ্যাপয়েন্ট করে ফেললাম। এবার যে রিমুভ, যে এতক্ষণ ধরে যে রিমুভাল প্রসেসটা বোঝালাম যে কি, তাহলে রিমুভ কতটা করে, রিমুভ কিন্তু 124-4 করে, রিমুভ 124-4 করে, মনে রাখবে রিমুভ 124-4 করা হয়, ঠিক আছে। এবার এটাও কী করে মনে রাখবে, দেখো রিমুভের ভি আছে, আর 4 মানে কি, 4 মানে আইভি, ওই আইভি থেকে মনে রাখবে 4 আছে, ঠিক আছে। আইভি আমরা 4কে মানে রোমানিক হরফে আই তার ভি লিখি, এখানেও ভি আছে, রিমুভের ভি আছে, এরকম করে মনে রাখবে। আচ্ছা, এবার 125-এ কী আছে, 125-এ কিন্তু এদের স্যালারি অ্যালাওয়েন্স এবং বিভিন্ন বেনিফিট আছে, স্যালারি অ্যালাওয়েন্স বিভিন্ন বেনিফিট। 126-এ কী আছে, 126-এ আছে হলো অ্যাক্টিং চিফ জাস্টিস। অ্যাক্টিং চিফ জাস্টিস কি ব্যাপারটা কি বলে দিই, দেখো বলেছে অফ দ্য ইন্ডিয়া কনস্টিটিউশন স্টেট দ্যাট দ্য প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্ট অ্যাক্টিং চিফ জাস্টিস। প্রেসিডেন্ট কী করতে পারে, অ্যাক্টিং চিফ জাস্টিস অ্যাপয়েন্ট করতে পারে, কখন, যখন অ্যাক্টিং মানে কি চিফ জাস্টিসের মতো সে কাজ করবে, যখন কোনো কারণে চিফ জাস্টিস আনএবল টু পারফর্ম হিজ ডিউটি, মানে দেখো একটা চিফ জাস্টিস থাকে, মানুষের শরীর খারাপ হতেই পারে, গেলো কোনো শরীর খারাপ হয়েছে 1 মাসের জন্য হাসপাতালে ভর্তি, তাহলে 1 মাস ধরে কি সিজিআই ভারতে থাকবে না, তখন প্রেসিডেন্ট কী করে, একজনকে অ্যাক্টিং চিফ জাস্টিস হিসেবে অ্যাপয়েন্ট করে। হ্যাঁ, ব্যাপারটা বুঝলে, অ্যাক্টিং চিফ জাস্টিস হিসেবে অ্যাপয়েন্ট করছে, ঠিক আছে। এই তাহলে 126 আছে অ্যাক্টিং চিফ জাস্টিস, ঠিক আছে। এইটার মনে রাখার প্রসেস অনেক কিছু আছে, আমার এটা মুখস্থ করতে করতে হয়ে গেছে, তোমরা মনে রাখতেই পারো যে কিরকম করে মনে রাখবে, ধরো 126-এর তো। তার আগে আমার চ্যানেলে যাও, হিস্ট্রির এই রিভল্টের ভিডিওটা দেখো, স্পেকট্রামের পুরো তুলে ধরা, একদম শর্টে করে দিচ্ছে স্পেকট্রামের ভিডিও, এবং ইকোনমিক্সের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং খুব ভাল লাগবে, পুরো একদম অডিও ভিজুয়াল এত সুন্দর করে বুঝিয়েছি, তোমাদের একবার দেখলে সারা জীবন মনে থাকে। চলো আমরা আবার ক্লাসে ফিরে যাই। দেখো মনে রাখবে কি করে, এটার মনে রাখার প্রসেস হলো 125-25-এর লাস্টে 5, আমাদের হাতের আঙ্গুল 5, আমরা যখন টাকা নিই হাত পেতে নিই, মানে 5 আঙ্গুল পেতে নিই, দাও টাকা দাও, তাহলে কি হচ্ছে, তাহলে হাত পেতে নিচ্ছে মানে 105, মানে যখন টাকা নিচ্ছে মানে মায়না নিচ্ছি, তাহলে 125 মনে রাখবে। এবার মায়না নেওয়ার পর বলছি না আমার তো 5টা আঙ্গুল না, আমার 6টা আঙ্গুল, তাহলে আমি অ্যাক্টিং করছি, আমি মাইনাটা বেশি নিতে চাইছি, তাহলে বললাম না আমার 5টা আঙুল, আমার 6টা আঙুল, তাহলে লাস্টে 6 দিয়ে হবে অ্যাক্টিং, মানে অ্যাক্টিং করে আমাকে মাইনাটা বাড়াতে হচ্ছে, 6টা আঙুল, আমাকে 5টা আঙুল টাকা দিন, 6টা আঙুলের টাকা দিন। এর জাস্ট নিউমোনিক, মানে মনে রাখার জন্য যে আমি তো 1টা আঙ্গুল না, আমার তো 6টা আঙ্গুল, আমাকে একটু বেশি টাকা দিন, তাহলে অ্যাক্টিং করে বাড়ানোর চেষ্টা করছি। এবার 27-এ অ্যাডহব মানে যদি কোনো কারণে যদি জাজ কম হয়ে যায়, জাজের কোরাম, জাজদেরও একটা কোরাম হয়, যেমন কোনো একটা পার্টিকুলারলি কেস চালাতে গেলে একটা কোরাম লাগে, যদি কোনো কারণে কোরাম কম হয়ে যায় তখন কিন্তু অ্যাডহব জাজ অ্যাপয়েন্ট করা হয়। অ্যাডহব জাজ কী করে দেখো বলে দিচ্ছে, দেখো in the constitution deal with the appointment of the ad hoc judge to the Supreme Court, it allowed to the chief justice request, রিকোয়েস্ট করবে কাকে, রিকোয়েস্ট হাইকোর্ট জাজকে টু সার্ভ এ অ্যাড হক জাজ হোয়েন দে আর নট কোরাম সুপ্রিম কোর্ট জাজ, মানে যদি সুপ্রিম কোর্টের জাজের কোরামের থেকে কমে যায় তখন কিন্তু এই চিফ জাস্টিস, প্রথমটা বলে দিই, এই যে অ্যাক্টিং চিফ জাস্টিস যে হলো মানে চিফ জাস্টিসের অ্যাক্টিং করবে যে, তারা কিন্তু প্রেসিডেন্টই অ্যাপয়েন্ট করবে, কিন্তু এই অ্যাডহক জাজকে কিন্তু অ্যাপয়েন্ট করে সিজিআই, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু অ্যাডহক জাজকে অ্যাপয়েন্ট করে, এটা কিন্তু মনে রাখতে হবে। অ্যাডহক জাজ মানে কি, অতিরিক্ত জাজ, একে কিন্তু অ্যাপয়েন্ট করবে, কে চিফ জাস্টিস, একে কিন্তু প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে না। এবার এটা কি বলে 7 দিনের আমরা সবাই একসঙ্গে থাকতে চাই, তাহলে একসঙ্গে থাকতে চাইলে বেশি লোক হলে ভালো, একসঙ্গে যদি অনেক লোক হয় তাহলে অনেক ভালো, তাহলে 7 দিনের হবে অ্যাডহক জাজ, মানে অতিরিক্ত জাজ অ্যাপয়েন্ট। আচ্ছা, এবার 28-এ দেখো কি আছে, অ্যাজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যালাউ দ্য চিফ জাস্টিস টু রিকোয়েস্ট, মানে চিফ জাস্টিস কাকে রিকোয়েস্ট করতে পারে, কোনো রিটায়ার জাজকে, যে রিটায়ার জাজকে রিকোয়েস্ট করতে পারে যে চিফ যাতে কোর্টে এসে কিছু কাজ বাজ দেখতে বলছে, ইট হ্যাজ বিন ওয়ার্কলোড ইজ হাই অর হ্যান্ডেল স্পেসিফিক কেস। ধরো কেউ রিটায়ার হয়ে গেছে, তাকে খুব ওয়ার্কলোড যদি হাই হয় তখন কিন্তু এই আমাদের সিজিআই কিন্তু রিকোয়েস্ট করতে পারে কোনো রিটায়ার জাজকে যে আপনি যদি একটু এসে দেখেন কেসটা খুব ভালো হয়, বা কোনো একটা ভাইটাল কেস আসলো, ধরো সেই কেসটা সে আগে, মানে যে রিটায়ার হয়ে গেছে সে আগে খুব সুন্দর ডিল করেছিল, তা সেই ব্যাপারে যখন আবার চলে এসছে তখন কিন্তু আমাদের সিজিআই আবার তাকে মানে রিকোয়েস্ট করতে পারে যে আপনি এই কেসটা যদি একটু দেখেন খুব ভালো হয়, ঠিক আছে।
এবার পরেরটা যাই দেখি, পরেরটা আজকে হয়তো পুরোটা হবে না। হ্যাঁ, আজকে আমি 30 অবধি বলে ছেড়ে দেবো, পরের দিন আবার ভিডিও আনবো। 30 অবধি বলে আমি ছেড়ে দেবো কিন্তু। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটায় স্টে টিউন থেকো, ফলো থেকো, যাতে পরের দিনের ভিডিও আবার দেখার জন্য। এবার দেখো 29, আমি পরপর কিন্তু আর্টিকেল এত সুন্দর করে বলে দিচ্ছি। দেখো 29-এ বলেছে, দেখো সুপ্রিম কোর্টের যেসব কেসগুলো হয়, ধরো কেসগুলো সেগুলো রেকর্ড রাখতে হয়। তাহলে কি বলছে, সুপ্রিম কোর্ট টু বি, মানে কি বলবো, টু বি কোড অফ রেকর্ড। মানে কোড অফ রেকর্ড মানে কি, ধরো সুপ্রিম কোর্ট একটা রায় দিল, কোনো একটা রায় দিয়েছে, এই রায়টা অন্যান্য কোর্টের ক্ষেত্রে কিন্তু এটা রেকর্ড হিসাবে কাজ করবে। মানে অন্যান্য কোর্ট এই রায়টা, এই যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, এই রায়টার ভিত্তিতে কিন্তু এরকম যদি তার কাছে কেস আছে, সেও কিন্তু ভার্ডিক্ট দিতে পারে। তার জন্য কোর্ট অফ রেকর্ডও বলা হয়। এটা মনে রাখবে যে এই দেখো বলছে, সুপ্রিম কোর্ট অফ দ্য ইন্ডিয়া ইজ যে কোর্ট অফ রেকর্ড। ইট মিনস দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ পাওয়ার টু রেকর্ড অ্যান্ড রিটেন দ্য প্রসেস হুইচ ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ডিক্ট ইন আদার কোর্ট। মানে সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্টটাকে অন্য কোর্টেও কিন্তু মানে এভিডেন্স হিসাবে আমরা বা রেকর্ড হিসাবে নিতে পারি। এবং দেখো 130-এ কী বলেছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, দ্য সুপ্রিম কোর্ট উইল সিট, মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্ট দিল্লিতেই বসবে। হ্যাঁ, দিল্লিতেই বসবে, অর ইন আদার প্লেস অ্যাপয়েন্ট বাই দ্য চিফ জাস্টিস। হ্যাঁ, মানে চিফ জাস্টিস কিন্তু শুধু দিল্লিতে, আমাদের যেন সুপ্রিম কোর্ট শুধু দিল্লিতেই আছে, এছাড়া অন্য জায়গায় বসতে পারে চিফ জাস্টিস যদি মানে মনে করে। এই যে দেখো, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিড টু প্রেসিডেন্ট অ্যাপ্রুভ। মানে আমি মনে করলাম আজকে দিল্লিতে বসবো না, আজকে আমি দক্ষিণ ভারতে গিয়ে বসবো, সে বসতেই পারে, কিন্তু বসার আগে প্রেসিডেন্টের কাছ থেকে কিন্তু একটা অ্যাপ্রুভ নিতে হবে, যে এই কারণে আমরা দক্ষিণ ভারতে বসতে। ধরো কোনো কারণে দক্ষিণ ভারতে একটা বড় কেস হলো, সেই দক্ষিণ ভারতের যে যারা এই কেসের সঙ্গে ইনভলভ, তারা ধরো খুব গরিব, তারা তো বারবার আসতে পারছে না, ধরো কোনো কারণে আসতে পারছে না এখানে, সেই কেস, সেই দিকে নজর রেখে কিন্তু আমাদের কোনো একটা ভাইটাল কেস, মানে ছোটোখাটো না, ধরো এমন একটা কেস যেটা ধরো পুরো আমাদের রেভলিউশন এনে দেবে পুরো একদম সমাজে, সেরকম যদি কেস হয়, তখন কিন্তু চিফ জাস্টিস কিন্তু প্রেসিডেন্টের অ্যাপ্রুভ নিয়ে সে কিন্তু মানে যেখানে খুশি তার কোর্টটাকে সে সামনে সুপ্রিম কোর্টটা বসাতে পারে কদিনের জন্য, মানে সেই কদিনের জন্য দিল্লি ছাড়া অন্য জায়গায় বসাতে পারে, কিন্তু তার জন্য আমাদের প্রেসিডেন্টের কিন্তু অ্যাপ্রুভ নিতে হবে। দেখো, তার জন্য কিন্তু প্রেসিডেন্টের অ্যাপ্রুভ নিতে হবে। আর এইটুকুনি থাকো, পরের দিন কিন্তু অবশ্যই শেষ হবে। পরের দিন শুধু শেষ হবে না, এর সঙ্গে কিছু ইম্পর্টেন্ট আমি আরও টপিকও বলবো, আরও কিছু বলবো। এরপর 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, হ্যাঁ 43, সব কটা আছে। 43 অবধি ইম্পর্টেন্ট, এছাড়া যদি আরও কিছু ইম্পর্টেন্ট থাকে আমি অবশ্যই বলবো। 47 অবধি আছে, কিন্তু ওগুলো তো ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি অবশ্যই বলবো। আর অবশ্যই বলবো, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার। তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, তোমরা যদি সাবস্ক্রাইব শেয়ার করো, আমি বুঝবো যে তোমাদের অবশ্যই ভাল লাগছে, এর জন্যই। আর আমার চ্যানেলে গিয়ে ভিজিট করো, দেখো অনেক অনেক ক্লাস আছে। ওকে বাই, তোমরা এনটিপিসির জন্য ভালো করে খাটো। ওকে বাই।